গতবার আমরা দেখিয়েছিলাম ড্রপসি রোগের লক্ষণ ও কারণগুলো। আজকে আমরা দেখব কিভাবে সেই ড্রপসি রোগের প্রতিকার এবং প্রতিরোধ করা যায়। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টপিকসটা শুরুতেই বলেছি যে ড্রপসি রোগের প্রতিকার এবং প্রতিরোধ। তো আমরা আগে দেখব কিভাবে প্রতিকার করা যায়। তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রতিকারের প্রথম বিষয়টা হচ্ছে যে আমি একটু নোট ডাউন করে রেখেছি আপনাদের জন্য, একে একে আমি ধাপে ধাপে বলবো। সেটা হচ্ছে যে আক্রান্ত মাছ সেটাকে আলাদা রাখুন। কিভাবে সেটা করা যেতে পারে? একটা বিষয় হচ্ছে যে আপনি যখন মাছের আক্রান্ত মাছটিকে দেখবেন, একটি ছোট্ট ট্যাঙ্ক বাসায় রাখবেন, যেন সেই ট্যাঙ্কে সেই মাছটাকে আলাদা করে রাখতে পারেন। এবং যেই ট্যাঙ্কে আক্রান্ত হয়েছে সেই ট্যাঙ্কের 50 থেকে 80% পানি, যদি অতিরিক্ত হয় তাহলে 80% পানি পরিবর্তন করুন। এবং যে মাছটিকে আপনি আলাদা ট্যাঙ্কে রাখবেন, অবশ্যই সেখানে একটা হিটার ইউজ করবেন, যেন সেটার তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে আপনি যে মাছটিকে এই ছোট ট্যাঙ্কিতে রেখেছেন সেটা তাপমাত্রা জনিত কারণে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত আর হবে না। তাহলে প্রথম বিষয় হচ্ছে আক্রান্ত মাছটিকে আলাদা করবেন, একটা আলাদা ট্যাঙ্কে রাখবেন। এবার আসেন আমরা দ্বিতীয় বিষয়, যেটা হলো লবণের দ্বারা আমরা চিকিৎসা করি, যেটা হলো প্রাথমিক চিকিৎসা এবং ঘরোয়াভাবে চিকিৎসা করা হয়। তাহলে আমরা লবণের মাধ্যমে কিভাবে চিকিৎসা করতে পারি? তো প্রতি লিটারে আপনার যেই ট্যাঙ্কটিতে থাকবে সেই ট্যাঙ্কটির সাইজ অনুযায়ী আপনার অবশ্যই আগে মাপতে হবে আপনি কত লিটার পানি দিচ্ছেন। তো আপনি ট্যাঙ্কটিতে পানি দেওয়ার আগে আপনার সেই লিটার কাউন্ট করে নেবেন, যেই পাত্রটা থেকে দিবেন সেটা আগে কাউন্ট করে নেবেন যে আপনি কত লিটার পানি নিচ্ছেন। তো যদি এখানে আপনি প্রতি লিটারে 1 গ্রাম করে দিবেন, অর্থাৎ 5 লিটারে হলে 5 গ্রাম করে দিবেন। তো আপনার ট্যাঙ্কের সাইজ এবং আপনি কতটুকু পানি দিচ্ছেন, কত লিটার পানি দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে লবণ দিতে হবে। এরকম না লবণ মানে দিতে বলা হয়েছে যে আপনি এই কারণে অতিরিক্ত লবণ দিয়ে দিবেন, আসলে তা নয়, বরং একটা পরিমাণ অনুযায়ী একটা ভালো পরিমাণ বা ব্যালেন্স রেখে সেটা করতে হবে। তাহলে প্রতি লিটারে 1 গ্রাম করে অবশ্যই দিবেন এবং চেষ্টা করবেন প্রত্যেক দিন সেই পানিকে 20 থেকে 30% পানি চেঞ্জ করে আপনি কতটুকু পানি সরিয়েছেন সেটা একটা পাত্রে রাখবেন এবং সে পাত্রের মধ্যে আপনি হিসাব করবেন যে আপনি কত লিটার আসলে পানি সরিয়েছেন। যদি ওটা 5 লিটারের মধ্যে যদি 1 লিটারও পানি আপনি সরান, তাহলে আপনাকে আবার ওই 1 লিটার পরিমাণ আবার নতুন পানি দিতে হবে এবং সেখানে আবার সেই 1 গ্রাম করে লবণ যুক্ত করতে হবে। তাহলে আপনার কি দাঁড়ালো, আপনি যখনই পানি পরিবর্তন করবেন তখনই আপনাকে সেই লিটারটাকে কত লিটার পানি চেঞ্জ করছেন সেটা মাপতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রতিদিন সেটা সেই পরিমাণ আপনাকে লবণ দিতে হবে। তাহলে 1 গ্রাম লবণ দিবেন, যদি 1 লিটার পানি চেঞ্জ করেন তাহলে 1 গ্রাম লবণ। এভাবে করে আপনি যতদিন না পর্যন্ত সুস্থ হয় অবশ্যই এভাবে করে পানি চেঞ্জ করবেন এবং লবণ ব্যবহার করতে পারেন। তবে লবণ ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, অনেকে আয়োডিন যুক্ত লবণ দিয়ে দেয়, এরকম আয়োডিন যুক্ত না, আয়োডিন মুক্ত, অর্থাৎ আয়োডিন নাই এমন লবণ ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে ওই রক সল্ট যদি না কিনতে পারেন বা রক সল্ট যদি না পাওয়া যায়, অনেক খোলা লবণ পাওয়া যায় যেগুলোতে কোনো আয়োডিন থাকে না। তো সেগুলো আপনি চাইলে সুন্দর ব্যবহার করতে পারেন এবং সে পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ভুলেও আয়োডিন যুক্ত লবণ দিবেন না, মানে এটা আসলে অনেক মাছের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি প্রাথমিক পর্যায়ে যদি না ঠিক হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মেডিসিন ইউজ করতে পারেন। তবে আমি মেডিসিন দেওয়া নিয়ে বেশি একটা মানে আগ্রহ প্রকাশ করি না, কারণ মেডিসিন দিলে মোস্ট অফ দা ফিশ আসলে সার্ভাইভ করতে পারে না, তবে কিছু কিছু ক্ষেত্রে সার্ভাইভ করে। তবে ড্রপসির ক্ষেত্রে মেডিসিন বেশি ইউজের প্রয়োজন হয় না। তবে মেডিসিনের যদি যেহেতু আমরা প্রাতিষ্ঠানিকগতভাবে বা আমার কোনো সার্টিফিকেট নাই আমি মেডিসিন প্রোভাইড করার মতো, তাই
মানে যতটুকু রিসার্চ করে যতটুকু করে বের করলাম সেটা হলো যে গ্রুপটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মেট্রোনিডাজোল গ্রুপের আপনি কিছু ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো হয়তো আপনি ইউজ করতে পারেন, বা কিছু এপিআই মেলাফিক্স আছে বা এপিআই প্রিমাফিক্স আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো এক ধরনের মেডিসিন। আর সবচেয়ে ভালো হয় যদি ইপসম সল্ট গুলো পান, ওইটা দিয়ে সল বাত করাতে পারেন, সেটা আবার ভালো। তো মেডিসিনের দিকে আসলে আমি বেশি একটা আপনাদেরকে এনকারেজ করব না। তো যদি মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে হতে পারে 5 থেকে 7 দিন হয়তো ব্যবহার করে দেখতে পারেন, যদি ভালো হয়তো ভালো, আর না হলে তো আপনারা ওই যে প্রাথমিক চিকিৎসা সেটা করতে পারেন। আর চতুর্থ বিষয় হলো খাবার কমিয়ে দিন। এটা একদম আমি নিজেও পরীক্ষা করে দেখেছি যে আসলে ড্রপসি হলে মিনিমাম 2 দিন যদি খাবার না দেন, মিনিমাম 2 দিন যদি খাবার না দেন, ড্রপসির মানে প্রায় 70% আপনি সুস্থতা দেখতে পাবেন। একদম 2 দিন খাবার দিয়েন না, আর খাবার এরপর 2 দিন পর গ্র্যাজুয়ালি আপনি অল্প 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 করে খাবার বাড়াতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, গাপ্পির ক্ষেত্রে যে প্যালেটগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি 2টা দানা দিলেও কিন্তু হয়, একটা মাছের জন্য 2টা দানা দিলেও হয়, দিনে একবার করে দিবেন। প্রতিনিয়ত যতদিন না পর্যন্ত সুস্থ হয় দিনে একবার দিবেন, 2বার দেওয়ার কোনো দরকার নেই। তাহলে খাবার কমায় দিতে হবে। হ্যাঁ, এবার আসি আমরা প্রতিকার। শুনলেন, এবার কিভাবে প্রতিরোধ করতে হবে, অর্থাৎ প্রতিকারের আগে আসলে আমরা প্রতিরোধে যাব। যদি আমি প্রতিকারটা আগে বলছি এই কারণেই বললাম যে যাদের ইতিমধ্যে সমস্যা দেখা দিয়েছে তারা যেন চিকিৎসা শুরু করতে পারে। আর এখন হলো যে আসলে আমাদের প্রতিনিয়ত যে কাজটা করতে হবে, আগে থেকে প্রতিরোধ করতে হবে, সেটা হচ্ছে আপনি নিয়মিত পানি পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কিভাবে নিয়মিত পানি পরিবর্তন করব, একটা শিডিউল তৈরি করতে পারি। সেটা হচ্ছে সপ্তাহে 2বার, অ্যাটলিস্ট 2বার সপ্তাহে আপনাকে পানি পরিবর্তন করতেই হবে। আসলে পানি পরিবর্তনের বিকল্প নেই। অনেকে ভাবে যে সপ্তাহে একবার, অনেকে আবার দেখা যায় যে মাসেও একবার করে না, বা মাসে একবার করতেছে, এরকম হেয়ালি করলে হবে না। সপ্তাহে মিনিমাম 2বার করলে আসলে বেশি ভালো। এবং কত পার্সেন্ট পানি পরিষ্কার করবেন এটা ডিপেন্ড করতেছে আপনার ট্যাঙ্কের এনভায়রনমেন্টের উপর, ট্যাঙ্ক সাইজের উপর, ট্যাঙ্কে মাছ কতটুকু, ট্যাঙ্কে প্ল্যান্টস কতটুকু, আলটিমেটলি সবকিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে পানি পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা যেটা স্ট্যান্ডার্ড পানি পরিবর্তনের কথা বলি সেটা হচ্ছে 30 থেকে 50%। আপনি যদি চেঞ্জ করেন তাহলে যেটা হয়, অ্যামোনিয়া এবং নাইট্রাইটের যে বিষয়গুলো অতিরিক্ত হতে পারে সেটা থেকে আপনার রিলিফ পেতে পারেন, মানে আপনি মোটামুটি সেগুলা থেকে মুক্ত হতে পারেন। হ্যাঁ, তাহলে নতুন পানি যখন দেয় তখন বেশি একটা ঝামেলা হয় না, অ্যামোনিয়া এবং নাইট্রেট খুব কম থাকে তখন। তারপর যে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনি ভালো লেভেলের ফিল্টার ইউজ করতে হবে। ভালো লেভেলের বলতে আপনি কোনোরকম মানে ফিল্টার একটা দিয়ে রাখছেন, চললে চলবে না চললে নাই। অনেকে আবার ফিল্টারও দেয় না, দেয় ওই যে কি বলে কিছু দেয়, স্টোন দেয়, এয়ার স্টোন দেয়। তো আসলে ওগুলা ফিল্টার না, অনেকে ভাবে ওগুলাই ফিল্টার বা ওগুলা অক্সিজেন প্রোভাইড করতেছে। হ্যাঁ, এটা ট্রু যে তারা একটা অক্সিজেন বা ট্যাঙ্কের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা হয়তো কিছুটা উড়ে যায়, বাট সম্পূর্ণ পরিমাণ নাইট্রাইট বা অ্যামোনিয়া কিন্তু ওগুলাতে দূর হয় না। অ্যামোনিয়া বা নাইট্রেটকে ভেঙেই ফেলে বা খেয়ে ফেলে হলো ব্যাকটেরিয়া। তো আপনার যদি ভালো ফিল্টার থাকে তাহলে এই অ্যামোনিয়া থেকে আপনার মাছ বাঁচবে, সুস্থ থাকবে, এবং আপনার ট্যাঙ্কের পানিও পরিষ্কার থাকবে। তাহলে এটা বোঝা গেল যে আপনার ফিল্টার, আপনাদের একটা ভালো ফিল্টার ইউজ করতে পারবেন। আপনারা চাইলে হফ ফিল্টার ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে টপ ফিল্টার ইউজ করতে পারেন, বা ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন। ফিল্টার বাজারে অনেক ভালো ভালো ফিল্টার রয়েছে, আপনারা জাস্ট আগে যাচাই করবেন যে কি ফিল্টার আপনি কিনতে চাচ্ছেন, ওই ফিল্টার অনুযায়ী দিবেন। যেমন আমি মোস্ট অফ দ্য টাইম টপ ফিল্টার ইউজ করি, আমার জন্য আসলে ইনাফ, মানে আমার ট্যাঙ্কের জন্য ইনাফ। আপনার ট্যাঙ্ক সাইজ অনুযায়ী আপনি কি ফিল্টার ইউজ করবেন সেগুলো হলো যে আপনার ট্যাঙ্ক সাইজ অনুযায়ী আপনি সেটা বাছাই করবেন। তো এই হচ্ছে বিষয়। ফিল্টার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো, আসলে কি ফিল্টার আপনার কোন ট্যাঙ্কের জন্য। তো আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর 3 নম্বর হচ্ছে, যদি আমি থার্ড পয়েন্টে ধরি, তাহলে অতিরিক্ত খাবার দেবেন না। এইটা আমি আসলে সবসময় বলি, অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে আপনি 5 মিনিটের মধ্যে যদি খাবার দেওয়ার 5 মিনিটের মধ্যে যদি দেখেন যে মাছ খেয়ে ফেলতেছে, এবং আপনি এটাকে একটু মেজার করার একটা সঠিক সিদ্ধান্ত হলো বা সঠিক নিয়ম হচ্ছে আপনি 5 মিনিট অবজারভেশন করবেন।
5 মিনিট অবজারভেশন করার পর যদি দেখেন যে উপরের লেয়ারে খাবার ভেসে আছে বা নিচে খাবার পড়ে আছে, এমন যদি দেখেন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এরপর আবার খাবার কমিয়ে দিতে হবে। কারণ এই খাবার থেকে আসলে যত ধরনের রোগ তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, মানে নাইট্রেট তৈরি হয়, এই কারণে মাছগুলো অসুস্থ থাকে। তাই আপনাকে খাবার যত পারেন অল্প দিবেন এবং দিনে 2 বার দিবেন। দিনে মানে আসলে আমরা ভাবি যে একবারেই সব খাবার দিতে হবে, এমন না। দিনে চেষ্টা করবেন 2 বার দেওয়ার জন্য। 2 বার দিলে মাছ সুস্থ থাকবে এবং অল্প পরিমাণে দিবেন। এই হচ্ছে বিষয়। তারপর চতুর্থ যদি আমরা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে নতুন মাছ আনার সাথে সাথে কখনোই ট্যাঙ্কে ঢালবেন না। আপনার যে মেইন ট্যাঙ্ক আছে, কখনোই সেই মেইন ট্যাঙ্কে নতুন মাছ আনার সাথে সাথে ঢালবেন না। আমাদের কিন্তু অনেক সময় এরকম অনেকে বিভিন্ন প্রশ্ন করে যে ভাই আমি দোকান থেকে মাছ আনছি, মাছ আনার পর আগে মাছগুলো যেগুলো ছিল ওগুলো তো অ্যাক্টিভই ছিল, সুস্থ ছিল, বাট আমরা আনার পর দেখলাম যে এই মাছগুলো কিছুদিন পর পর মানে নতুন মাছগুলো সংক্রমিত হচ্ছে এবং যে পুরান মাছগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে মারা যাচ্ছে। তাহলে ভাই কেন হলো এটা? আসলে আমি অনেকবার বলছি যে এরকম পুরনো মাছের সাথে নতুন মাছ এনে ধুম করে একুরিয়াম শপ থেকে নতুন মাছ এনে সাথে সাথে ফেলবেন না। তাদেরকে মিনিমাম কোয়ারেন্টাইনে রাখতে হবে 7 দিন। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এটা মাছের উপর ডিপেন্ড করতেছে আপনি কি মাছ আনতেছেন এবং কতদিন আপনি রাখবেন, সেটা সেই মাছের উপরে ডিপেন্ড করবে। তবে আপনাকে মিনিমাম 7 দিন, যদি গাপ্পির ক্ষেত্রে হয় মিনিমাম 7 দিন একটা ছোট জারে বা ছোট ট্যাঙ্কে রাখবেন, যেন আপনি বুঝতে পারেন যে আসলে সেই মাছটা রোগাক্রান্ত কিনা বা সেটা মাছটার কোনো আসলে ইতিমধ্যে কোনো মানে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, এগুলো বের হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে বের হয়ে যায়। বাট আপনি যদি কোয়ারেন্টাইনে রাখেন, এরপর যদি মাছগুলোকে আপনার মেইন ট্যাঙ্কে ছেড়ে দেন, তারপরে দেখবেন যে বোথ উইল বি সেফ। সো আপনাকে ওইভাবে করেই আসলে আগাইতে হবে। একুরিয়াম শপ থেকে এনেই সাথে সাথে দিবেন না, দিলে এটা আপনার আগের মাছের জন্য ক্ষতি, আর নতুন যে মাছ আনছেন সেগুলো হারাবেন। এবার আসেন 5 নম্বর যেই পয়েন্টটা, সেটা হচ্ছে তাপমাত্রা এবং পিএইচ লেভেল কন্ট্রোল করা। তাহলে তাপমাত্রা আসলে কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন? যেমন এখন শীতকালে তাপমাত্রা দেখা যাবে যে অনেক কমে যায়। হ্যাঁ, তখন দেখা যায় যে মাছের অনেক ক্ষতি হতে পারে। আবার পানির টেম্পারেচার অনেক সময় অনেক কমে যায়, আবার অনেক সময় গরমকালে অনেক বেড়ে যায় পানির টেম্পারেচার। তাহলে টেম্পারেচার স্থিতিশীল রাখার জন্য আপনি যেটা করণীয় সেটা হচ্ছে হিটার ব্যবহার করবেন। আসলে অনেকের কনসেপ্ট থাকে যে মাছ অসুস্থ হলে হিটার ব্যবহার করব, অসুস্থ না হলে হিটার ব্যবহার করব না, এমন না। আসলে আপনাকে যেটা হলো স্ট্যান্ডার্ড, আমরা যে তাপমাত্রার কথা বলতেছি গাপ্পির জন্য, সেটা হচ্ছে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রাতে রাখলে মাছের আসলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ব্যাকটেরিয়া এই তাপমাত্রাতে অতিরিক্ত বাড়তে পারে না। কিছু ফ্যাক্টস আছে ব্যাকটেরিয়া বাড়ার জন্য, তারা আসলে একটু ঠান্ডা জায়গায় বেশি হয়, ব্যাকটেরিয়ার যেটা নিয়ম, এবং আবার অতিরিক্ত গরম বেড়ে গেলেও হয়। সো এরকম টেম্পারেচার যদি স্থিতিশীল থাকে তাহলে আসলে মাছের জন্য ক্ষতি হয় না। তাই টেম্পারেচারটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, অবশ্যই হিটার ব্যবহার করবেন। তারপর আসি পিএইচ লেভেল। 6.5 থেকে 7.5 রাখতে পারেন। আপনি পিএইচ মিটার কিনতে পারেন একটা, যেন আপনি পিএইচ লেভেলটা দেখতে পারেন আপনার ট্যাঙ্কের কি অবস্থা। আসলে এগুলো আসলে কি আপনার সবসময় লাগে কোনো না কোনো, আপনি যদি সত্যিকারের একুয়ারিস্ট হতে চান বা আপনি যদি ব্রিডারও হন, আপনার এগুলো লাগবে। সেগুলো একটা পিএইচ মিটার কিনে রাখতে পারেন। তো 6.5 থেকে 7.5, যদি দেখেন যে বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আপনি একটু পানি চেঞ্জ করে দেখতে পারেন। তো এইভাবে করে আপনারা তাপমাত্রা এবং পিএইচ লেভেলটাকে কন্ট্রোলে আনতে পারেন। তারপরে হচ্ছে 6 নম্বর হলো পানির মান পরীক্ষা করুন। এখন আমরা পিএইচ লেভেল দিয়ে তো পিএইচটা মাপতেছি, কিন্তু অ্যামোনিয়া বা নাইট্রেট এগুলো তো চেক করার কোনো অপশন নাই। তো হয়তো যদি টেস্ট কিট থাকে তাহলে টেস্ট কিট দিয়ে দেখবেন, না তো আরেকটা সহজ নিয়ম হচ্ছে পানির কাছে গেলেই আপনি একটা গন্ধ পাবেন। যদি অতিরিক্ত হয়ে যায় পানি থেকে এক ধরনের গন্ধ আসবে, অথবা আপনি যখন ট্যাঙ্ক থেকে পানি কিছু কমান তখন দেখবেন যে পানি থেকে অনেক গন্ধ আসতেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আসলে অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেশি বা নাইট্রেট অনেক বেড়ে গেছে। তাহলে আপনাকে একটা ভালো ফিল্টার ইউজ করতে হবে, যেটা আগেও বলছি, এবং পানি পরিবর্তন করতে হবে। আপনার পানির ফিল্টারও যখন আপনি একটু চেক করবেন, ফিল্টারের থেকেও কিন্তু একটা বাজে গন্ধ আসে যদি আপনার অ্যামোনিয়া আর নাইট্রেট বেড়ে যায়। সো আপনারা
টেস্ট কিট থাকলে ভালো, না থাকলে হয়তো এইভাবে করে হয়তো আপনারা দেখতে পারেন। তাহলে আমাদের সংক্ষেপে সারাংশটি আমি আবার একটা ড্যাশবোর্ডে দিয়ে দিচ্ছি, আপনারা সেটি মিলিয়ে দেখবেন এবং এইভাবে করেই আপনারা নিয়মিত আপনার পানি পরিষ্কার রাখবেন, মাছগুলোকে সুস্থ রাখবেন, হিটার ইউজ করবেন, যা যা যাবতীয় বলেছি সেভাবে করলে আশা করি আপনাদের মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা ভুলবেন না। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।